আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে 21 সেপ্টেম্বর 2024, 8টা 3 বাজে। এখন আমরা ক্লাস শুরু করে দিব। যারা জয়েন করতে পারেনি পরবর্তীতে তারা ভিডিও দেখে নিতে পারবে। আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না, আবহাওয়া বৈরী, বারবার বিদ্যুৎ যাচ্ছে আবার আসতেছে। যদি হঠাৎ করে কেটে যায় আমার লাইন তাহলে ধরে নেবেন যে বিদ্যুৎ চলে গেছে। আর এতটুকুও সময় দিচ্ছে না যে আইপিএস চার্জ হবে। সো আমরা একটু তাড়াহুড়া করে আগানোর চেষ্টা করি কতদূর কি আগায় যাওয়া যায়। তো সর্বপ্রথম আমরা আমাদের গ্রুপে চলে যাচ্ছি। কিছু হোমওয়ার্ক ছিল গত ক্লাসের পরে, সেই হোমওয়ার্কগুলো আমরা দেখব। আচ্ছা, আমরা আমরা প্রত্যেকেই আমাদের মাইক্রোফোনটা অফ রাখি। আচ্ছা, ওকে। তো একজন কথা বলতেছিল, মিউট করে দিয়েছি, নো প্রবলেম। ওকে, বাই দ্য ওয়ে, তো দুইটা জিনিস আমাদের চোখের সামনে চলে আসছে। একটা হচ্ছে অনেকেই রিয়েল ট্রেডের দিকে যেতে চাচ্ছে, অলরেডি কয়েকজন গেছে, আবার অনেকেই যেতে চাচ্ছে। তো আই থিঙ্ক যারা যেতে চাচ্ছে তারা নিজে নিজে শিওর হয়ে গেছে যে আমি এখন পারবো। যদি এরকম কোনো সমস্যা বা এখনও পর্যন্ত কোনো গ্যাপ থাকে তাহলে রিয়েল মানি ইনভেস্ট করার আগে আরও ভালোভাবে বুঝে নেন, তারপরে করেন, এটা আমি বলবো। আচ্ছা, তারপরে যেটা হলো, গ্রুপ থেকে একটু রিভিউ করে আসি। আমাদের একজন হচ্ছে ডিপোজিটের ব্যাপারে কথা বলছে যে কীভাবে ডিপোজিট করব, উইথড্র করব। তো ওই জিনিসটা আমি আজকে খুব ক্লিয়ারলি দেখাই দিব। আর তারপরে যেটা হলো, হোমওয়ার্ক পাঠিয়েছে। তো হোমওয়ার্কটা দেখি একটু কি বলছে এখানে। হোমওয়ার্কে ইনভ্যালিড অর্ডার ব্লক, ইনভ্যালিড অর্ডার ব্লক, ভ্যালিড অর্ডার ব্লক। আচ্ছা, ঠিক আছে, উনি ট্রাই করছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। স্ক্রিনশটগুলো সুন্দর করে দিলে বেটার হবে, এরকম ছোটো স্ক্রিনশট কিছু বোঝা যায় না। আচ্ছা, খাদিমুল শয়ান উনি কি করতেছিল, উনি আচ্ছা ইন্ডিকেটর সেট আপ নিচ্ছিল না। আচ্ছা, এটা তো ইন্ডিকেটরটা হলো আইকিউ অপশনের না। আচ্ছা, উনি পরে নিজেই বলছে যে আইকিউ অপশনের না। ঠিক আছে, এটা আমি তো ফোল্ডার আলাদা করে দিয়েছি যে আইকিউ অপশনের জন্য আলাদা ফোল্ডার, ট্রেডিং ভিউয়ের জন্য আলাদা ফোল্ডার। সবাই জিনিসটা খেয়াল করেন, এটা পরবর্তীতে যাতে আর অন্য কারো প্রবলেম না হয় এজন্য। যে আমরা 28 নম্বর ব্যাচে ঢুকলে এই যে স্ক্রিপ্ট আইকিউ অপশন, স্ক্রিপ্ট ট্রেডিং ভিউ আলাদা করেই দেওয়া আছে, সেক্ষেত্রে এখানে আর ভুল করার কোনো কিছু নাই। আচ্ছা, তারপরে কি হলো, আনন্দ জয় উনি এসএমএস পাঠিয়েছিল, ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, ইনভ্যালিড অর্ডার ব্লক, ইনভ্যালিড অর্ডার ব্লক। ওকে, ঠিক আছে। অর্ডার ব্লক ফাইন্ড করার যে কয়টা ওয়ে, তার মধ্যে আমি কিন্তু মাত্র একটা ওয়ে নিয়ে কথা বলছি। একটা ওয়ে। অর্ডার ব্লক ফাইন্ড করার আরও দুইটা ওয়ে আছে, তিনটা ওয়ে টোটাল আছে, এর বাইরে আরও আছে অ্যাডভান্স লেভেলে। তো মিনিমাম তিনটা ওয়ে জানতে হয়, একটা ওয়ে মাত্র বলছি। আর যখন আবার দ্বিতীয় ওয়ে দুইটা বলবো, তখন আবার এখানকার অনেকগুলো ইনভ্যালিড অর্ডার ব্লককে তখন ভ্যালিড মনে হবে। যাই হোক, বর্তমান যতটুকু জানা আছে আমাদের ততটুকু থেকেই আমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকি। ইনভ্যালিড অর্ডার ব্লক, ওকে, ভ্যালিড অর্ডার ব্লক, হ্যাঁ এটা ভ্যালিড, ঠিক আছে, না এটা, হ্যাঁ ঠিক আছে ভ্যালিড। চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, ওকে গুড। এটা কি করছে, এটা হলো আনন্দ যায়, হ্যাঁ সুন্দর হয়েছে। ভ্যালিড অর্ডার ব্লক খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ভ্যালিড অর্ডার ব্লক খুঁজে পাইতে হলে ওয়েট করতে হবে মার্কেটে, দেখতে হবে মার্কেটের গতি, তারপরে আস্তে আস্তে খুঁজে পাবেন। একটা অর্ডার ব্লক পাওয়া মানেই সেখানে একটা অর্ডার ব্লক হয়ে আছে, আপনি 100% শিওর হয়ে গেছেন, অর্থাৎ সেই ওই মার্কেটে ক্রেতা এবং বিক্রেতার ক্যারেক্টার ওই ধরনের থাকতে হবে, তাহলেই না খুঁজে পাবেন, নইলে তো খুঁজে পাবেন না। আচ্ছা, অটো অর্ডার ব্লক অ্যাজ পার রুলস ইটস অল আর ইনভ্যালিড অর্ডার ব্লক। না, এগুলা ইনভ্যালিড অর্ডার ব্লক নয়, এগুলো অবশ্যই ভ্যালিড অর্ডার ব্লক। ওই যে বললাম অর্ডার ব্লক ফাইন্ড করার তিনটা ওয়ে আছে, তার মধ্যে ম্যানুয়ালি যেটা দেখাইছি একটা ওয়ে দেখাইছি। সো এই অর্ডার ব্লকগুলো ভ্যালিড, কেন ভ্যালিড সেটা বলে দিব। গত ক্লাসে একটুও বলছি, সেটা হলো যে আমাদের দেখার দিক থেকে একটা হলো যারা সুইং ট্রেডার তারা এক ধরনের অর্ডার ব্লক দেখবে, যারা স্কাল্পার তারা এক ধরনের দেখবে, যারা আবার পজিশনাল ট্রেডার তাদের জন্য অর্ডার ব্লক এক ধরনের, যারা আবার হলো ডে ট্রেডার তাদের জন্য এক ধরনের। ঠিক আছে, সো এই এই যে অর্ডার ব্লকগুলো আছে এগুলো হচ্ছে স্কাল্পারদের জন্য অর্ডার ব্লক, স্কাল্পার যারা তাদের জন্য। ঠিক আছে, যাই হোক, এগুলো নিয়ে পরের ক্লাস হলে তারপরে আমরা বুঝতে পারবো। আচ্ছা, প্র্যাকটিস চলতেছে, আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আচ্ছা, গতকালকে আমার এখানে নেটের প্রবলেম ছিল, যার কারণে আমি কানেক্ট হইতে পারিনি। যাই হোক, এবার হলো আমরা দেখতে পাচ্ছি আইকিউ অপশনে প্র্যাকটিস করছে। আচ্ছা, গোমেজ, তো ওনারটা দেখি আমরা।
মার্কেট ডাউন ট্রেন্ড ওটিসি মার্কেটে লাইট কয়েনে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ট্রেড পজিশন ঠিক আছে, ট্রেড পজিশনটা আরেকটু উপরে হইলে বেটার হইতো, কিন্তু প্রশ্ন হইলো এখানে যে আমরা শুধু কারেন্সিতে ট্রেড করব, হ্যাঁ, এই ধরনের সিঙ্গেল ইয়েতে ট্রেড করব না, তাহলে কিন্তু ধরা খাবো। ইউরো, ইউএসডি, ইউরো, জেপিওয়াই এই ধরনের কারেন্সিগুলোতে আমরা ট্রেড করব, এরকম সিঙ্গেল ইয়েতে ট্রেড করব না, তাহলে ধরা খাবো। এটা এটা ঠিক আছে। তারপরেরটা ইঙ্গালফ আবার ক্রসিং হয়েছে, হ্যাঁ এটাও ঠিক আছে 1 মিনিটের জন্য, গুড। তারপরে যদি আমরা এটা দেখার চেষ্টা করি, অর্ডার ব্লক ক্রসিং, হ্যাঁ এইটার উপর ভিত্তি করেই এটা তৈরি করা, সো এই দুইটা ম্যাচ করবে 100%। আচ্ছা তারপরে আমরা যদি বোঝার চেষ্টা করি এখানে কি আছে, ওকে এই জায়গায়, আচ্ছা এখান থেকে আপট্রেড নেওয়া উইন হয়েছে ঠিক আছে, বাট যেহেতু এটা পজিশনটা ছিল পিভট পজিশনে, সেক্ষেত্রে এখানে নেওয়াটা রিস্কি হয়ে যায়। তারপরেরটা যদি আমরা দেখি, এখানে আমাদের বিয়ারিশ ইঙ্গালফিং আছে, এখানে আপট্রেড নিলে হ্যাঁ ঠিকই আছে, এখানে তো বিয়ারিশ ইঙ্গালফিং আছে, 100% রাইট, এরকম পজিশনে ট্রেড করা নট রাইট। আচ্ছা ঠিক আছে, গুড, হ্যাঁ উনি বুঝতে পারছে ঠিকই যে এরকম পজিশনে নেওয়া যায় না। ওকে ঠিক আছে, খুব সুন্দর ব্যাপার। যে কয়জন পাঠাইছে অনেক সুন্দর হয়েছে, বাকি যারা করছেন বা করেন নাই তারাও করে ফেলবেন, তাহলে বেটার হবে ব্যাপারটা। তো আমরা আজকে করতেছি ক্লাস নাম্বার 9, এবং আমরা ড্রাইভ থেকে একটু দেখে আসি যে আগের ক্লাসগুলোতে আমরা কি কি আলোচনা করেছিলাম, এবং এই আলোচনাগুলোর মধ্যে কারো গ্যাপ থাকলে তারা কিন্তু অবশ্যই এটা ভিডিওটা আবার দেখে নেবেন অথবা আস্কিং করবেন। তো কি ছিল আমাদের অ্যাকাউন্ট ওপেন রিকোয়ারমেন্টস আমরা দেখে আসছি, ক্যান্ডেল রিডিং, টাইম রিডিং, পজিশন রিডিং, হায়ার লো দেখে আসছি, সাপোর্ট রেজিস্ট্যান্স, এসএনআর, স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছি, মিরর নিয়ে কথা বলেছি, VAMW, হায়ার হাই হায়ার লো, এসএনআর, মিরর, BOS নিয়ে কথা বলছি, ওকে SMA নিয়ে কথা বলছি, তারপরে হচ্ছে অটো এসএনআর, SMA এবং ট্রেডিং ভিউ রিগার্শন নিয়ে কথা বলছি। লাস্ট ক্লাসে আমরা অর্ডার ব্লক, BOS, CSA, OCS এবং রিগার্শন নিয়ে কথা বলছি। ওকে এই হচ্ছে অবস্থা। তো এখন যেটা হলো, আচ্ছা একটা ভয়েস SMS দিয়ে দিই এখানে, ওকে ক্লাস RESURD রেকর্ড, আসসালামু আলাইকুম স্যার, একটা প্রশ্ন ছিল আজকে। হ্যাঁ শিওর শিওর শিওর। ওই যে অটো রিগ্রেশন টুল যেটা স্যার, ওটা তো যেদিক বৃষ্টি সেদিক ছাতা ধরার মতো। যেমন যেমন ওই কখনো ওই যেই ক্যান্ডেল তৈরি হয় ওই ক্যান্ডেল, ওই ক্যান্ডেলও চলে, ও ক্যান্ডেল উপরে আবার যা ক্লোজ করে, মানে ও আস্তে আস্তে নড়তে থাকে, মানে কখনো দেখলাম না কোনো রিগ্রেশন টুল ক্লোজ করে কোনো ক্যান্ডেল ওইখানে ব্রেক দিচ্ছে, এরকম নাই। ওই ব্রেক দিলে একটু পরে আবার ওই দাড়িটা ওইখানে গিয়ে আবার থেকে যায়। আচ্ছা একটু ভুল বুঝছেন, সেটা হলো আপনার স্ক্রিনশট দেখি কয়েকটা আগে, আপনার টেলিগ্রাম গ্রুপে কি আর নামে মেসেজ স্ক্রিনশট না আছে? স্যার, আমি ওইটা কালকে কয়েক মানে প্রায় 10-15 মিনিট ধরে মার্কেটে ফলো করছি। দেখলাম একটা নীল ক্যান্ডেল ব্রেক করলো, ব্রেক করার পর আবার লাল ক্যান্ডেলও ব্রেক করছে, ব্রেক করার পরে কিছুক্ষণ দেখতেছি যে পর দেখতেছি ওই ওই রিগ্রেশন টুল অটোমেটিক আবার ওইটা আস্তে আস্তে ওই ক্যান্ডেলটা পর্যন্ত পুরো ইয়ে করে নিচ্ছে, মানে ওইটার মধ্যে ভরায় নিচ্ছে, ওই দাগটার মাঝে, মানে আস্তে 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 ওইটাকে ভরায় নিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলি, সেটা হলো আপনি তো মিনিমাল সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করছেন তাই না? যেমন মনে করেন যে একটা হলো সাপোর্ট মেইন সাপোর্ট, একটা হলো মেইন রেজিস্ট্যান্স, অর্থাৎ সবচেয়ে হাই যেখানে রেজিস্ট্যান্স সেখানে, আরেকটা হইলো যে একদম সবার নিচে যে রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ একদম সবার নিচে একটা দাঁড়িয়ে থাকে, সবার উপরে একটা দিয়ে দাঁড়িয়ে দিই। আর ইতিমধ্যে মধ্যখানে যে জায়গাগুলোতে ড্রপিং হয়, তারপরে ডজি হয়, ওগুলাকে আমরা এসএনআর বলি, যে এগুলো এসএনআর লেভেল অথবা ড্রপিং পয়েন্ট, এগুলো তো ম্যানুয়ালি ড্র করতে পারেন তাই না? মানে আমি মুখে বললে মনে হয় বুঝতে পারতেছেন না, আমি আবারও স্ক্রিন থেকে দেখাই বলি, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ ওগুলো পারি, ওগুলো সমস্যা নেই আচ্ছা ওগুলো যদি পারেন স্যার, ওগুলো পারি স্যার, ওগুলো পারি। আচ্ছা ওগুলো যদি পারেন তাহলে অবশ্যই আপনি দুইটা লাইন দিয়ে কখনোই এসএনআর এবং সাপোর্ট রেজিস্ট্যান্সকে আইডেন্টিফাই করতে পারবেন না, রাইট? এখন আপনাকে তাহলে জি কি জি জি। করতে হবে? এখন আপনাকে করতে হবে যে তাহলে মধ্যখানে ড্রপিং এরিয়াকে ধরতে হবে। তো ড্রপিং এরিয়াকে ধরতে গেলে আপনার অনেকগুলো লাইন আবার হয়ে যাবে, আপনি একবারে কখনোই এটা মিলাইতে পারবেন না। তো সেক্ষেত্রে এখানে যেটা হয়, তিনটা লাইনকে ধরা হয়, একটা হলো রিগার্শন লাইন রেজিস্ট্যান্স, একটা হলো রিগার্শন লাইন সাপোর্ট, আর একটা হলো পিভট।
এখন হ্যাঁ ওই যে আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্স স্যার, ওই সাপোর্ট ওই রিগ্রেশনের মাঝখানে মিডিয়া ঠিক থাকে, কিন্তু ওই যে ক্লোজ করে গেলেও আবার পরে সাপোর্টের লাইনটা আবার ওইটাকে ভরায় ফেলে, এদিক দিয়ে আচ্ছা রেজিস্ট্যান্স ক্লোজ করে গেলেও ভরায় ফেলে, আচ্ছা বুঝতে না আস্তে পারলাম। আস্তে ওটাও বাড়তে থাকে আর কি। আচ্ছা আমি আপনার গ্যাপটা ধরাই দিই, বলতে দেন। তো তারপরে কি হয়, আমরা সাপোজ এই যে একটা মার্কেট ডাউনে নামতেছে, আমরা যদি এইখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স ধরার চেষ্টা করি, তাহলে আমরা এইখান দিয়ে একটা টান দেবো, এইখান দিয়ে একটা টান দেবো, তাই না? জি বর্তমান জি জি। সময়ে এতটুকু আছে। এখন মনে করেন যে এইখানে একটা গ্রিন ক্যান্ডেল অথবা একটা রেড ক্যান্ডেল, ধরেন একটা রেড ক্যান্ডেলই এইখানে আর একটা রেড ক্যান্ডেল হইলো, এই রেড ক্যান্ডেলটা এই পর্যন্ত নেমে গেল। আগের লাইন কিন্তু ছিল আমাদের এই পর্যন্ত। জি। এখন আপনার প্রশ্ন হইতেছে যে এইটা পরবর্তীতে সরে এই জায়গায় চলে আসতেছে, রাইট? হ্যাঁ 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 সঠিক। এই হ্যাঁ, যে সরে যাইতেছে এবং উপরে ওই যে নীলটা পর্যন্ত আবার যাচ্ছে। হ্যাঁ রাইট। আবার হচ্ছে যদি এইখানে এসে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে বা উপরে চলে যায়, তো এই লাইনটা এখানে সরে যাচ্ছে। এখন জি 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 স্যার জি। ওই সময়টাতে আপনাকে দেখতে হবে মধ্যের যে পিভট লাইন আছে, সে পিভট লাইন ঠিক আছে কিনা। পিভট লাইনটা কিন্তু ওর পজিশনেই থাকবে, মাঝামাঝি থাকবে। অর্থাৎ এদিক পিভট থেকে রেজিস্ট্যান্স যত দূরে থাকবে, ঠিক পিভট থেকে এই সাপোর্টও তত দূরেই থাকবে। এখন কথা হলো, আমাদের এখানে ট্রেড করার লজিক হলো, আমরা ও এদিকে আরও বড় হয়ে উপরে যাক, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের কথা হলো ও এই উপরে যে যেইখানে সমান সমান করবে, করে সেখান থেকে সে নিচে আসবে। এদিকে কত দূর উপরে যায় যাক, আবার নিচে দিকে কত দূর নিচে যায় যাক। দরকার হলে আরও দুইটা ক্যান্ডেল করে ও নিচে যাক, আরও এদিকে বাইরে যাক, কোনো সমস্যা নেই। আমার এইখানে যখন এসে মার্কেটে এইখানে যখন রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল সমান করবে, এবং গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল যখন সমান করে ফেলছে এবং নিচে অর্ডার ব্লক আছে, আমি এখান থেকে আপ ট্রেড করব। ওইখানে তো আমার নিচে যাওয়া নিয়ে আর কোনো সমস্যা নেই, আর এদিকে উপরে গেলেও আমার সমস্যা নেই। আমার কথা হলো যে ও পিভট লাইনের উপরে এবং রেজিস্ট্যান্স লাইন যেখানে আছে ওইখানে যায় এরকম সমান করবে। অর্থাৎ হাতে ড্রয়িং করতেছি, একটু অটো ওইটাতে যাই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। আপনি যে কোশ্চেনটা করছেন একদম সঠিক একটা কোশ্চেন করছেন, এটা অনেকের মাথায় কিন্তু ঢুকেই নেই। এক মিনিট। স্যার না আমি আবার ওই কালকে ইয়ে করার সময় প্র্যাকটিসের সময় দেখলাম এ যদি সরে যায় তাহলে তো আমার ওই মার্কেট ব্রেক আউট করে ফেলতেছে, তাহলে তো মানে প্যাচ লেগে যাচ্ছে। এই জন্য আবার পরে আমি ওই ম্যানুয়ালি আবার রিগ্রেশন টুলটা টানলাম, দেখলাম ম্যানুয়ালিটা ফিক্সে থাকতেছে, এটা একটু আপ ডাউন করতেছে। রাইট, ঠিক আছে, আপনার থিঙ্কিং ঠিক আছে একদমই, এবং আপনি সঠিক কোশ্চেন করছেন। এটা আপনার ভাঙ্গায় দেই, তাহলে আপনার জন্য সুবিধা হবে, সবার জন্যই। যারা আগে ব্যাপারটা যাদের মাথায় আসে নেই তারাও ভালো করে দেখে নেন। এই যে সাপোজ আমাদের এখানে সাপোর্ট লাইনটা প্রথমে ছিল, যখন কিন্তু এই মার্কেটটা এত দূর নিচে নামে নেই, তখন এইটা অবশ্যই রিগার্শন লাইনটা এদিক দিয়ে ছিল, তাই না? নিচের লাইনটা যখন নিচে নেমে গেছে তখন কিন্তু রিগার্শন লাইনটা বড় হয়ে নিচে আসছে। যখন মার্কেটের এই ক্যান্ডেলগুলো হয়নি তার আগে লাইনটা ছিল এদিক দিয়ে, যখন আরও নিচে 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 আসছে তখন লাইনটা আরও নিচ দিয়ে নেমে এদিক দিয়ে হয়েছে। তো মার্কেট এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসা পর্যন্ত এইখান থেকে এইটুকুর মধ্যে রিগার্শন লাইন প্রেডিকশন করতেছে মার্কেটের ট্রেন্ডটা ঠিক এদিকে থাকবে। এখন যদি এইখানে আরও মনে করেন একটা রেড ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেল হয়, তাহলে রিগার্শন লাইনটা তখন কী হয়ে যাবে, এরকম হয়ে যাবে এদিক দিয়ে। তো হোক না, ও রেড ক্যান্ডেল হোক, আরও রিগার্শন লাইন বড় হোক, ওইটা আমাদের দেখার বিষয় না, অথবা উপরেই যাক, আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো যে আমরা আমাদের ট্রেড করব কি দেখে। আমরা ট্রেড করব হচ্ছে যে লাইন যত নিচেই থাকুক বা উপরে থাকুক, রেড ক্যান্ডেল শেষ, গ্রিন ক্যান্ডেল হয়েছে, হওয়ার পরে নিচে অর্ডার ব্লক আসছে। সো এখন মার্কেট উপরে যাবে এইখান থেকে, আমাদের আর নিচেও কত দূর উপর নিচে যায় যাক দেখার বিষয় না। সেম উপরের ক্ষেত্রেও তাই, যে মার্কেট এই লাইনকে টাচ করছে, তারপরে গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল হয়েছে, মানে মার্কেট ঘুরে গেছে, তার মুভমেন্ট ঘুরে গেছে, উপরে বিয়ারিশ অর্ডার ব্লক হয়েছে, সো মার্কেট এখন ডাউনে আসবে। ও বড় হোক ওইটাতে আপনার কোনো সমস্যা হবে না, শুধুমাত্র খেয়াল করতে হবে যে আমার রেজিস্ট্যান্স পয়েন্টের কাছে অর্ডার ব্লক হয়েছে কি না, এবং অর্ডার ব্লক যেখানে হবে সেখানে এরকম দুই ক্যান্ডেল সমান হবে, রেড গ্রিন, এই যে রেড গ্রিন সমান, এই যে উপরে গ্রিন রেড সমান, এরকম সমান হলেই হয়েছে। আর দুই নম্বর কথা হলো যেটা, সেটা হলো আমরা কোনো প্রকারের ইন্ডিকেটর ছাড়া যেমন প্রেডিকশান করি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দিয়ে, যেটা কিনা একটু আগে বললাম যে মিনুয়াল সাপোর্ট রেজিস্ট্যান্স যখন আমরা এসএনআর ড্র করি তখন, তো সেটা হচ্ছে এরকমটা করি আমরা।
যে সাপোজ মার্কেট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, সো দেখি যে মার্কেট এখানে ছিল, তারপরে নিচে আস্তে আস্তে মার্কেট এই লেভেলে আসলো, তারপরে মার্কেট আবার নিচে আসতেছে। এখানে ড্রপিং লেভেল অনেক কয়টা আছে, এতগুলোকে ড্র করলাম না, সংক্ষেপে মোটামুটি পাওয়ারফুল যেগুলো সেগুলোকে ড্র করে নিলাম। এখানে আসলো, এখানে একটা ড্রপিং আছে, মাঝামাঝিগুলো বাদ দিয়ে দিলাম, তারপরও আর বাদ দেওয়া যায় এই। এখন যদি আমরা এখানে ধরি, আমাদের মেইন রেজিস্ট্যান্স আমাদেরকে বলতে হবে একদম সবার উপরেরটা, আর মেইন সাপোর্ট হচ্ছে এই সবার নিচেরটা। এখন এটা হলো সবচেয়ে নিচে যদি আমরা সাপোর্ট বলি কোনটা আছে, তখন আমরা বলবো এইটা, আর সবার উপরে রেজিস্ট্যান্স আছে এইটা। অর্থাৎ মার্কেট কত ভ্যালু পর্যন্ত উঠছে, যে মার্কেট 1.25750 পর্যন্ত উঠছে, আর সর্বনিম্ন কত ছিল, যে 1.3 এই পয়েন্টটি ছিল। আচ্ছা, এখন কথা হইলো এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স এই সবার উপরেরটা আর সবার নিচেরটা ধরে কিন্তু আমরা কখনোই এটা বলতে পারবো না যে ক্যান্ডেল কোন জায়গা থেকে মার্কেট আবার ব্যাক করবে বা কোন জায়গা থেকে মার্কেট ব্রেক করে উপরে যাওয়ার সম্ভাবনা রাখবে। আমরা কি দেখে বলতে পারবো, শুধুমাত্র যেখানে যেখানে ব্রেক করছে এবং এসএনআর ক্রিয়েট করছে, যে এটা সাপোর্ট, এটা নেক্সট এসএনআর, তারপরে নেক্সট এসএনআর, এটা তারপরে নেক্সট এসএনআর, এটা দেখে বলতে পারবো যে মার্কেট কি করবে। যদি এইখান থেকে মার্কেট উপরে যায়, ব্রেক করে, তাহলে উপরে চলে যাবে, আর যদি সমান সমান করে তাহলে মার্কেট ব্যাক করবে। এইভাবে আমরা মার্কেটটাকে প্রেডিকশন করতে পারি। আর একটা প্রেডিকশন কীভাবে করতে পারি, যে মার্কেটের এই দিকের যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারের উপরে মার্কেট কি করে, মুভমেন্ট করে। যে যেমন এখান থেকে মার্কেট যেভাবে নামছে, ওঠার সময় এখানে যেমন রেঞ্জিং, এখানেও রেঞ্জিং, এখান থেকে উঠে আবার এই যে এখানে ড্রপ করছে। কেন ড্রপ করছে, আগে এখানে ড্রপ ছিল, তার মানে পূর্বের ইতিহাস দেখে আমরা বলতে পারি। এইটা হলো মার্কেটের পরবর্তী প্রেডিকশন। রিগার্শন লাইনের প্রেডিকশনের ক্ষেত্রে ঘটনাটা ঠিক একই, সে একই সাথে দেখায় হচ্ছে মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে আছে, কতটুকুর উপরে বেস করে দেখায়, সে হচ্ছে 25টা ক্যান্ডেলের উপরে বেস করে দেখায়। এখন লাস্ট 25টা ক্যান্ডেল, এই লাস্ট 25টা ক্যান্ডেলের গতির উপরে বেস করে সে বলে দিচ্ছে পরবর্তী মার্কেট এদিক দিয়েই উপরে উঠবে এবং এই লাইনের নিচে নামবে না। এখন মনে করেন এখানে পাওয়ারফুল সেলার চলে আসছে, মার্কেট এইটুক নিচে নেমে আসছে, তখন রিগার্শন লাইন পুনরায় আবার এদিক দিয়ে ব্যাক করবে। এই একটা ক্যান্ডেলের জন্য মার্কেট কিন্তু পুরা 360 দিয়ে মানে 36 ডিগ্রি অথবা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে গেছে। তার মানে এই একটা ক্যান্ডেলের কারণে রিগার্শন যে ঘুরে আসছে, নিচে নেমে আসছে, শুধুমাত্র এই জায়গাটাই যে নিচে নেমে আসছে তা কিন্তু না। মার্কেট কি করবে, এইখানেও কিন্তু নিচে নামার সম্ভাবনা বেড়ে গেছে। এইখানে যতটা সম্ভাবনা ছিল এখানে তার চেয়ে বেশি, এখানে কিন্তু তার চেয়ে বেশি। সেম উপরের ক্ষেত্রেও একই ঘটনা। এখন শুধুমাত্র এই লাইনটা কখনোই নির্ভর করে না যে মার্কেট কোথা থেকে ব্যাক করবে, এই নিচের লাইনটাও কখনো নির্ভর করে না মার্কেট কোথা থেকে ব্যাক করবে। কোথা থেকে ব্যাক করবে এইটা বোঝার জন্য আমাদের দরকার পড়ে এই যে মধ্যখানের এসএনআরগুলো। তো এইখানে তো আর মধ্যখানের কোনো এসএনআর নেই, এই জন্য এইখানে এত চিন্তা ভাবনা না করে সহজে চিন্তা হইল যে মার্কেট যদি পিভটকে ক্রস করে ফেলছে তাহলে মার্কেট পরবর্তী লেভেলে যাবে, আর যদি পিভটকে ক্রস করে নিচের দিকে আসে তাহলে মার্কেট তার নিচের স্তরে আসবে। কিন্তু কত দূর নিচে আসবে এইটা দেখে কিন্তু আমরা ট্রেড করি না। আমরা ট্রেড করি যে যখনই সে তার রেজিস্ট্যান্স লাইন বরাবর সমান সমান করছে, একটা গ্রিন একটা রেড, এই আমাদের লজিকই হলো এখানে মার্কেটটাকে ধরার, যে একটা রেড মার্কেট এরকম গ্রিন গ্রিন হয়ে উঠতেছিল, ইতিমধ্যে মার্কেট গ্রিন গ্রিন হয়ে উঠতেছিল, ইতিমধ্যে এখানে একটা রেড করছে, তার মানে সমান সমান করছে। কোন জায়গায় করছে, এই রিগার্শন লাইন বরাবর করছে। তাহলে কি করব, আমরা এই রেড লাইনের পরে আমরা এইখানে ডাউন ট্রেড করে দেবো, যে মার্কেট তাহলে নিচে আসবে। এখন যদি এইখানে এরকম ঘটনা হইতো যে আমরা এখানে আপট্রেড করতাম, তাহলে আমাদের এইটা সমস্যা হইতো যে রিগার্শন লাইনে তো গ্রিন ক্যান্ডেল হইলে আবার সে উপরে উঠে যায়। সেক্ষেত্রে আমরা উপরে উঠে গেলেও সমস্যা নেই, নিচে আসলেও সমস্যা নেই, আমরা তো ওইখানে তার বিপরীত ঘটনা ঘটাই, সেক্ষেত্রে প্রবলেম হবে না। আপনি যেটা ধরতে পারছেন, খুব সুন্দর জিনিস ধরতে পারছেন, এটা ধরে আপনি আগে ট্রেড করেন, রিয়েলি কয়েকটা করেন, তারপরে দেখবেন যে মাথায় জিনিসটা ঢুকে যাবে। আচ্ছা, আর একটা প্রশ্ন স্যার, ওই যে অটো যে অর্ডার বুকটা যে ক্রিয়েট হইতেছে স্যার, ওটাও কি এরকম ওই লাইভ হইতেছে, যেমন অর্ডার বুক হুম হওয়ার যে হুম। থিওরি, চারটে ক্যান্ডেল, চারটে হওয়ার সাথে সাথে কি হচ্ছে নাকি আরো পরে দেখাচ্ছে? যেগুলো ক্যান্ডেল চলে যাওয়ার কিছুক্ষণ পর দেখা যায়, তাহলে তো আমরা এন্ট্রি নিতেই পারবো না। না না না, আপনাকে দেখতে হবে অর্ডার ব্লক হইতে গেলে অবশ্যই অবশ্যই এখানে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো ট্রেন্ড,
যেমন অর্ডার ব্লক, কিছু কিছু অর্ডার ব্লক হবে, আমরা একটু ব্যাগে আসি, রেঞ্জিং মার্কেট দেখি। রেঞ্জিং মার্কেটে কিছু কিছু অর্ডার ব্লক হবে, অর্থাৎ 4টা ক্যান্ডেলের মধ্যে যদি ওই ঘটনাটা ঘটে, অর্ডার ব্লক চিহ্নিত করার যে ঘটনা, ওই ঘটনা ঘটে, তাহলে সে কী করবে, অর্ডার ব্লক ক্রিয়েট করবে। তো অর্ডার ব্লক তো সে অটোমেটিক ক্রিয়েট করে দিয়ে দিল। এখন কথা হলো এই মার্কেটটা হলো রেঞ্জিং মার্কেট। সেক্ষেত্রে আপনি এখানে এই 1 ক্যান্ডেল, 2 ক্যান্ডেল, 3 ক্যান্ডেল, 4টা ক্যান্ডেল, এটাও তো একটা জিগজ্যাগ মার্কেট। রেঞ্জিং মার্কেটে যাই, যেখানে অর্ডার ব্লক ধরে করলেও আপনার লস হবে, সেই জায়গা দেখাই। আজকে মার্কেট সারাদিন এত ভালো গেছে, আমি তো মার্কেটে বসিনি। আচ্ছা, এই যে একটা জিগজ্যাগ মার্কেট, এই মার্কেটটাও ভালো দেখতেছি, মার্কেট এত ভালো কেন আজকে। আচ্ছা, তো সাপোজ আমরা দেখতে পাচ্ছি যে এইখানে অর্ডার ব্লক, তো অর্ডার ব্লক হইতে গেলে 4টা ক্যান্ডেল লাগে আমাদের। কোনটা কোনটা লাগতেছে, তাহলে এই রেড ক্যান্ডেল, পরের রেড ক্যান্ডেল, পরের গ্রিন ক্যান্ডেল, এই 3টা মিলে অর্ডার ব্লক তৈরি হলো। ভ্যালিড নাকি ইনভ্যালিড, আসার পরে, এই গ্রিনটা আসার পরে আমরা বুঝতে পারলাম যে এটা ভ্যালিড অর্ডার ব্লক। এখন আমি যদি এইখানে আপডেট করি, তাহলে তো আমার লস নির্ধারিত। কারণটা কি, মার্কেট অলরেডি এই অর্ডার ব্লক থেকে এত দূর উপরে এক ক্যান্ডেলই নিয়ে গেছে যে পরবর্তীতে মার্কেট আর উপরে যাওয়ার সম্ভাবনা রাখে না। এখন কথা হলো, এই অর্ডার ব্লক বলতেছে যে মার্কেট নিচে যাবে না। কোন জায়গা থেকে যাবে না, এর এই পজিশন থেকে নিচে যাবে না। তো অর্ডার ব্লক তো ঠিক কথাই বলছে, এর নিচে নামে নেই, কিন্তু আমি তো ট্রেড করার ইঙ্গিত পাবো এই ক্যান্ডেলটার পরে। সেক্ষেত্রে আমি এই পজিশনে ট্রেড করব। এখানে যখন আমি আপট্রেড করব, তখন তো মার্কেট ঠিক এর নিচে আছে, কিন্তু অর্ডার ব্লকের উপরে। তার মানে লজিক হিসাবে ঠিক আছে, কিন্তু আমার পজিশনের কারণে কিন্তু ট্রেডটা লস হবে। তাহলে এখানে আমাদের চিন্তার বিষয় কি আছে, যে অর্ডার ব্লক হয়েছে ঠিক আছে, কিন্তু আমার ট্রেডের পজিশন ঠিক আছে কিনা। ওই যে সেকেন্ড ক্লাস, টাইম রিডিং, পজিশন রিডিং, অর্থাৎ অর্ডার ব্লক হইতেছে, সে মার্কেটটা যদি রেঞ্জিং হয়, সেই মার্কেটে যদি এরকম অর্ডার ব্লক ঘটে, আপনার জন্য এটা মুখ্যম জায়গা নয়। যেমন আমরা পরের থিঙ্কিংটা যদি করি, রেড ক্যান্ডেল, পরের রেড ক্যান্ডেল, এই গ্রিন, এই গ্রিন, এই 4টা মিলে অর্ডার ব্লক ভ্যালিড হয়ে গেছে। এখন যদি আপনি এইখানে ট্রেড করেন, তার পরবর্তী ক্যান্ডেলে 5 মিনিট 1 2 3 4 5 এইখানে এসে উইন হবে, বাট এটা একদম মানে কানের উপর দিয়ে বেসে যাওয়া। সেক্ষেত্রে এই টাইপের মার্কেটগুলোতে অর্ডার ব্লক থাকলেও আপনার মেনটেন করা যাবে না, এবং যে কয়টা অর্ডার ব্লক হইতেছে এই 4টা ক্যান্ডেলের উপরে বেস করেই হইতেছে, কিন্তু এই ধরনের মার্কেটে ট্রেড করা যাবে না। কারণ এখানে মিনিমাম 30 মিনিটেরও বেশি, 40 মিনিটের কাহিনী। 40 মিনিটে এই মার্কেটটা কতটুকু উপরে গেছে, খুব বেশি হলো 2 ইঞ্চি, আর ক্যান্ডেল হয়েছে 40টা। 40টা ক্যান্ডেল যদি কখনো একটা ট্রেন্ড মার্কেটে হয়, সাপোজ এইটা একটা জিগজ্যাগ ট্রেন্ড মার্কেট, এখানে মিনিমাম 30টা ক্যান্ডেল আছে, কত দূর গেছে, মিনিমাম 10 থেকে 12 ইঞ্চি মার্কেট উপরে উঠছে। তার মানে আমাদের ট্রেন্ড মার্কেটের অর্ডার ব্লক ধরতে হবে। ট্রেন্ড মার্কেটের অর্ডার ব্লক আমরা যখন ধরবো, যে এই রেড, গ্রিন, রেড, তারপরে এই ডোজি, এই 4টা মিলে আমাদের অর্ডার ব্লক কনফার্ম করছে। তাহলে পরের ক্যান্ডেলে আমরা এখানে আপডেট নিব 5 মিনিটের জন্য, 1 2 3 4 5, এইখানে যে শেষ হবে। স্যার এই অর্ডার ব্লকে স্যার এই যে নীল ক্যান্ডেলটা যদি রেড বরাবরও থাকে মানে সমান থাকে, বা শ্যাডোডি অনেক সময় নিচেও নামে, ওগুলো কি ভ্যালিড অর্ডার ব্লক? এইখানে দুইটা কাহিনী আছে। সেইটা হইলো যে পূর্বের যে ক্যান্ডেল তার হায়ার এবং রানিং যে ক্যান্ডেল তার লোয়ারের মধ্যে সামান্য গ্যাপ থাকলেই হয়েছে। না মানে চিত্র দেখার মতো যেটা দেখাইছিলেন ভেরিড অর্ডার ব্লক, ইনভ্যালিড অর্ডার ব্লক, ওই রকম কিন্তু মার্কেটে খুঁজেই পাই না। কালকে আমি অনেকক্ষণ মানে প্রায় 1.5 ঘন্টার মতো খুঁজছি, এরকম ভেরিড অর্ডার ব্লক নাই চিত্রটার মতো। যেগুলো আছে হয় শ্যাডো বড়, অথবা নীলটা ছোট, অথবা লেভেলে সমান সমান আছে, এইরকম টাইপের। চিত্রে যেটা, সেটা তো হাতে আঁকানো মার্কেট, তো সেক্ষেত্রে ওইটা বোঝার সুবিধার্থে একদম পরিষ্কার করে আঁকানো। ওইভাবে পরিষ্কার মার্কেট তো কখনোই পাওয়া পসিবল না। ওই রকম পাওয়া পসিবল যখন কিনা এরকম মার্কেট পাবেন আপনি হয়তো বা মাসে 1 2 বার, এবং ওই রকম পরিষ্কার মার্কেট হ্যাঁ। পাওয়া ইম্পসিবল। ওরকম ওটা হাতে আঁকানো, ওইটা তো আর ওইভাবে পাওয়া যাবে না। কিন্তু এরকম রিয়েল মার্কেটে এসে যখন আপনি খুঁজতে যাবেন, যেমন আমরা এই জায়গায় যেমন একটা অর্ডার ব্লক হয়েছে, এইটা অথবা পরেরটা, আমরা দুইটা যদি রিয়েলি একটু দেখি, তাহলে বুঝতে পারবো যে আমরা কিভাবে এইটাকে ভ্যালিড ধরে নিচ্ছি। এই যে রেড, এই যে গ্রিন, এখন এই গ্রিনের উইকটা আছে এই পর্যন্ত, এই পূর্বের রেডের উইকটা কিন্তু প্রায় সমান বরাবর, তাই না? আর তারপরের যে আছে এইটার উইকটা মাঝ বরাবর আছে, কিন্তু আমরা চিত্রে কিন্তু এরকম দেখিনি। আমরা চিত্রে দেখছি এরকম সুন্দর সাজানো গোছানো দেখছিলাম। এখানে চিত্রেরটা আঁকাই,
কি ড্র করলাম, এটা চিত্রেরটা আমি একটু ড্র করি, তারপরে হচ্ছে রিয়েলটা দেখাই। এই তো, তো চিত্রে দেখা গেল যে বোঝার সুবিধার্থে আমরা ওটা একদম পরিষ্কার করে সুন্দর করে দেখছি যে কিভাবে কাহিনীটা ঘটে। আমরা চিত্রে দেখছি এরকম যে পূর্বের 1 নম্বর ক্যান্ডেলের উইক যেখানে 2 নম্বর ক্যান্ডেলের একদম মাঝ বরাবর, আবার 3 নম্বর ক্যান্ডেল যখন তার ট্রেন্ড চেঞ্জ করছে তখন এটাও মাঝ বরাবর আসছে। তো এটা একটা অর্ডার ব্লক হয়েছে এবং অর্ডার ব্লকের যে টেক আউট পয়েন্টটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা, এটা হলো অর্ডার ব্লক। আর ভ্যালিড এবং ইনভ্যালিড হওয়ার জন্য হচ্ছে যে এইটার হায়ার এবং এই চতুর্থ ক্যান্ডেলের লোয়ারের মধ্যে একটু গ্যাপ থাকা। তো এইটা হচ্ছে ভ্যালিড অর্ডার ব্লক আমরা দেখে আসছি। কিন্তু আমরা যদি এখন রিয়েল মার্কেটের ক্ষেত্রে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটার উইক এই পর্যন্ত এবং এই গ্রিনের উইকটা ঠিক এই পর্যন্ত আসছে। আবার জি স্যার, জি স্যার। 3 নম্বরের উইকটা দেখতেছি আমরা ঠিক এই পর্যন্ত আসছে। আবার 4 নম্বরের উইকটা দেখতেছি ঠিক এই পর্যন্ত আসছে। এখন যদি আমরা খোঁজার চেষ্টা করি যে এই চিত্রের সাথে এইটার প্রায় মিল নাই বললেই চলে। কারণটা হলো এটা যেমন এটার অর্ধেক পর্যন্ত আসছে, এটা কিন্তু একদম সমান সমান হয়ে গেছে। তারপরের ক্যান্ডেলটা এটার অর্ধেক পর্যন্ত আসছে, এটা ঠিক আছে অর্ধেক পর্যন্ত আসছে। আবার এইটা ভ্যালিড হওয়ার জন্য যে কাহিনী যে এই এইটার উপর থেকে এটার একটু গ্যাপ থাকবে, এখানে গ্যাপ নাই, একটু কিন্তু ঢুকেই গেছে নিচে, কিন্তু তারপরও এটাকে অর্ডার ব্লক ধরছে। কেন ধরছে? তার কারণটা হয়েছে এর পিছনে কিন্তু আরেকটা জিনিস আছে যে ভ্যালু ক্যালকুলেশন আছে। যদি আমরা একটু ধরার চেষ্টা করি যে এই ডোজি ক্যান্ডেলে কিন্তু এর ভ্যালু যদি আমরা ধরি, এখানে ডোজি মানে হচ্ছে এখানে বাই এবং সেল সমান সমান হয়েছে, মার্কেট ইনডিসিশনে আছে, যত বাই তত সেল হয়েছে, সেক্ষেত্রে মার্কেট আপেও যায়নি ডাউনেও আসেনি। তার মানে এর উইকটা যদিও একটু নিচে আসছে, কিন্তু এটার তো কোনো দাম নেই। এই জন্য সে কী করছে, এটাকে অর্ডার ব্লক হিসাবে ভ্যালিড অর্ডার ব্লক হিসাবেই ধরে নিছে। যদি এই উইকটা একটু নিচে না আসতো, উপরে থাকতো এবং এটা যদি ক্যান্ডেল হইতো, এটা যদি এরকম চারকোনা ক্যান্ডেল হইতো এবং এই উইকটা উপরে থাকতো, তাহলেই এটা ভ্যালিড হইতো। অথবা যদি আবার এটা চারকোনা ক্যান্ডেল হইতো, এরকম বড় ক্যান্ডেল হইতো, হওয়ার পরে আবার নিচে উইকটা এরকম ভেতরে আসতো, তাহলে কিন্তু এটাকে ভ্যালিড অর্ডার ব্লক ধরতো না, কারণ তখন কিন্তু এই ক্যান্ডেলে একটা ভ্যালু থাকতো। আর এখন যখন ডোজি হয়েছে তখন এই ক্যান্ডেলের কোনো ভ্যালুই নেই, সে মূল্যহীন। এই জন্য এটাকে ভ্যালিড অর্ডার ব্লক ধরে ফেলছে ভ্যালুর উপরে বেস করে। আর 2 নম্বর যেটা হচ্ছে, আমরা এই চিত্রের মধ্যে যে অর্ডার ব্লক খোঁজাটা শিখছি, এইটা হচ্ছে একদম পিওর অর্ডার ব্লক। অর্থাৎ এই অর্ডার ব্লকটা যদি কেউ খুঁজে বের করে ট্রেড করে, হোক সে সুইং ট্রেডার, আর হোক সে ডে ট্রেডার, হোক সে পজিশনাল ট্রেডার, সবার জন্য ওইটা গ্রহণযোগ্য। আর আমরা ইন্ডিকেটরে যেটা দেখতেছি ল্যাব থ্রি, এই ল্যাব থ্রির যে এই অর্ডার ব্লকটা, এইটা হলো স্কাল্পারদের জন্য, অর্থাৎ মিনিমাম 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের জন্য। দেখেন এই কোনো একটা অর্ডার ব্লক কিন্তু এই 5 মিনিটের বেশি নেই, ছোট ছোট অর্ডার ব্লক, ছোট ছোট অর্ডার ব্লক, কোনোটাই 5 মিনিটের বেশি না, অর্থাৎ স্কাল্পিং করার জন্য, বাইনারির জন্য এই ইন্ডিকেটারটাকে ওইভাবে মডিফাই করা, এই জন্য। আচ্ছা, আর একটা রিয়েল যদি আমরা দেখি, দেখেন এরকম মিল পাবেন রিয়েল মার্কেটে কয়েকটা এইভাবে দেখলে সহজেই মাথায় ঢুকে যাবে। যেমন এটাও যদি দেখি, আমরা দেখতেছি যে আমাদের রেডের উইক এবং গ্রিনের উইক আছে, এটাই আমরা দেখলাম এখনই। অন্য আরেকটা দেখি, যেমন এটা একটা অর্ডার ব্লক ধরছে, তো এটাকে যদি দেখি রেডের উইকের চেয়ে বরং গ্রিনের উইকটা আরও উপরে আছে। আবার এটার অর্ধেক পর্যন্ত আসছে, এটা আবার এইটার নিচে উইক নেমে আসছে, তারপরেও এটাকে অর্ডার ব্লক ধরছে। কেন অর্ডার ব্লক ধরছে? তার কারণটা হলো এর পূর্বেরটাও ডোজি ছিল, ভ্যালুলেস ক্যান্ডেল, এটাও ভ্যালুলেস ক্যান্ডেল, এবং এটা একটা পাওয়ারফুল ক্যান্ডেল, এই জন্য এটাকে অর্ডার ব্লক ধরে নিছে। আচ্ছা, আরেকটা জিনিস মাথার সামনে আসছে, সেটা হলো যে এই যে 3 দাঁড়িয়ে, এইটা কি কারণে আসে? এইটা হলো মার্কেট আপনার আপ ট্রেন্ডে যাচ্ছে,
যাওয়ার পরে এই 1 নম্বর সিগন্যাল আসছে, মানে মার্কেট আর উপরে যাওয়ার ক্ষমতা রাখে না। 2 3 আসছে মানে আর মার্কেট উপরে যাবে না। তখন যদিও এখানে অর্ডার ব্লক তৈরি হয়, তাহলেও আর আপট্রেড নেওয়া যাবে না। বুঝে নিতে হবে যে পাওয়ার শেষ, এখন মার্কেট ডাউনের দিকে যাবে। এরকম যখনই আসবে, আবার ডাউনের দিকে যখন এরকম তীর দেখায় 1 2 3 আসবে, তখন ধরে নিতে হবে মার্কেট আর নিচে যাবে না, এখন উপরে যাবে। আচ্ছা স্যার, ওই যে অর্ডার গুলো কোনো সময় দেখলাম ওই যে কালারের সাথেও কোনো সম্পর্ক রাখে নাই, যেগুলো না, নীলের পর একটা কালারের লাল সাথেও কালার কোনো হয়েছে সম্পর্ক তারপর নেই। অর্ডার করছে। হ্যাঁ। কালারের সাথেও কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র হায়ার লোয়ারের সাথে সম্পর্ক, এবং এটার বডির সাথেও কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এইটা স্যার মনে হয় বেশি ফরেক্সে ভালো কাজ করবে, এই যে বাইনারি সাইটে সম্ভবত। ফরেক্সের জন্য এটা তো সবার জন্য পারফেক্ট, কিন্তু এইটা আপনি যখন বাইনারিতে ইউজ করবেন তখন আপনার যেটা হবে কি, যে আপনি 5 মিনিটের জন্য বাইনারিতে নিয়েছেন, আপনি কনফার্মেশন মানে মনে থেকে শান্তি নিয়ে নিতে পারবেন। লস হয়ে গেলেও বলতে পারবেন যে অর্ডার ব্লক ক্রস করছে। কিন্তু এইটা যদি আপনি মাথায় নিয়ে নিতে পারেন, তাহলে আপনার লসের ওই থিঙ্কিংই থাকবে না। শুধুমাত্র জি লজিক স্যার। ওই কয়েকটাই, যে আপনারা ট্রেন্ড দেখবেন, ভ্যালিড অর্ডার ব্লক দেখবেন, আর রিগার্শন লাইনের ট্রেন্ডের যদি ডাউনের স্যার দিকে আমাদের হয়। অর্ডার গুলো আরো ক্লাস হবে নাকি আজকে স্যার? না, অর্ডার ব্লক নিয়ে আজকে কথা বলবো না, উইথড্র অ্যান্ড ডিপোজিট নিয়ে কথা বলবো। অর্ডার ব্লক নিয়ে আবার তাহলে কালকে স্যার কথা বলবো। আমি এবার একটু ব্যস্ত, তো বাজারে আসছি, তো বাজারে এক কোণা দ্বারা কথা বলতেছি, আমি একটু বেরোই, পরে বাকিটা ক্লাসে ওকে, ভিডিওটা ওকে, দেখে নেবো স্যার। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আসো। আচ্ছা, যাই হোক, এই যে উনি যেমন কোশ্চেনগুলো করলো, এইভাবে যদি আপনারা কোশ্চেন করেন তাহলে কিন্তু ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। যদি এরকম লাইভে কোশ্চেন করতে প্রবলেম হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখেন, লিখে রাখলে আমি কোশ্চেনগুলোকে ক্লিয়ার করে দেবো। তাহলে যেটা হবে কি, আপনার মনের দ্বিধাটা চলে যাবে এবং আপনি ক্লিয়ার মানে স্বতঃস্ফূর্তভাবে কাজগুলো করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কাজ করা পসিবল হয় না। বাই দ্য ওয়ে, আমরা উইথড্র অ্যান্ড ডিপোজিট দেখবো। তো উইথড্র ডিপোজিট করার জন্য আমাদের যেটা করতে হয়, সাপোজ আইকিউ অপশন নিয়ে আমরা দেখবো, এবং কিউটেক্স অথবা পকেট অপশন বা ইক্সনেস ওই একই জিনিস। তো উইথড্র ডিপোজিট করার জন্য, যেমন এই অ্যাকাউন্টটা, এটাতে কতদিন যাবত যে ডিপোজিট করি না, 1 মিনিট, আজকে ওটিসি মার্কেট। আচ্ছা, উইথড্র এবং ডিপোজিটের ক্ষেত্রে আর একটা জিনিস বলে দিই, শনি রবিবার ব্যাংক বন্ধ থাকে। আমরা শনি রবিবার কখনোই ডিপোজিট করার জন্য যাব না, কারণ শনি রবিবার যদি আমরা ডিপোজিট করতে যাই, তাহলে ডিপোজিট বা উইথড্র আটকে থাকার সম্ভাবনা রাখে 3 দিন পর্যন্ত। আর শনি রবি বাদে অন্য দিন যদি করি অফিস টাইমে, তাহলে ইনস্ট্যান্ট হয়ে যাবে। তো ডিপোজিটের ক্ষেত্রে আমরা কি করব, এই যে ডিপোজিটে যদি আমরা ক্লিক করি, টপ আপ ইউর অ্যাকাউন্ট, এটা দেখলাম। যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি পারফেক্ট মানি, বিকাশ, নগদ, বিটকয়েন, মাস্টার কার্ড, ভিসা কার্ড, তারপরে হচ্ছে ভোলেট.com, যে কোনোটা দিয়ে আমরা করতে পারি। নিচে কিন্তু টাইম লেখা আছে, ভোলেট দিয়ে করলে ইনস্ট্যান্ট হবে। তারপরে মাস্টার কার্ড, ভিসা কার্ড দিয়ে ইনস্ট্যান্ট ডিপোজিট, সাথে সাথেই বিটকয়েন দিয়ে যদি আপনি করেন তাহলে 1-2 ঘন্টা টাইম নেবে, এবং মিনিমাম $50, এগুলো দিয়ে মিনিমাম $10। আর যদি বিকাশ, নগদ দিয়ে করেন 1 থেকে 10 মিনিট, 1 থেকে 10 মিনিট, মিনিমাম $10। পারফেক্ট মানি দিয়ে মিনিমাম $10। আমি অলওয়েজ পারফেক্ট মানি দিয়ে উইথড্র ডিপোজিট করি। এখন সাপোজ যেহেতু সবাই বাঙালি, পারফেক্ট মানিতে যদি আমাদের অ্যাকাউন্ট কারো না থাকে, তাহলে আমরা করার চেষ্টা করব, করে ফেললে পারফেক্ট মানিটা একদম সেফ একটা ওয়ালেট। আর বিকাশ, নগদ দিয়ে যেটা হয়, আপনি ডিপোজিট করার সময় বা উইথড্র করার সময় যদি হঠাৎ করে আপনার নেট চলে যায় বা স্ক্রিনটা আপনার ভুলে কেটে যায়, তাহলে কিন্তু ওই টাকাটা আর ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এটা একটা খারাপ জিনিস। কারণটা হইল, বিকাশ, নগদের যে পেমেন্ট সিস্টেমটা, পেমেন্ট গেটওয়ে, এসএসএল কমার্স অথবা সূর্য.com, বাংলাদেশে দুইটা ওয়ে আছে। একটা হলো সূর্য পে, আর একটা হইলো এসএসএল কমার্স। তো এই এসএসএল কমার্স বলে এই সিস্টেমটাকে আর কি। তো সেটার মধ্যে যেটা ভেজাল, সেটা হলো যখনই আমরা এই যে বিকাশে ক্লিক করব, করার পরে $10 যদি আমরা দিয়ে দিই, দেওয়ার পরে যদি আমরা প্রসিড টু পেমেন্ট করি, তাহলে আমাদেরকে এসএসএল কমার্সের পেজে নিয়ে যাবে। এই যে আমাদেরকে এসএসএল কমার্সের পেজে নিয়ে যাচ্ছে। তো এসএসএল কমার্সের পেজে আসলো, সাপোজ এখন আমাকে এখানে একটা নাম্বার দিয়ে দিবে, যে এই নাম্বারটাতে আপনি আপনার বিকাশ থেকে টাকাটাকে সেন্ড মানি বা ক্যাশ আউট করেন। করার পরে আপনার ট্রানজ্যাকশন আইডিটা এখানে দেন। তো সামহাও ইতিমধ্যে আমার বিদ্যুৎ চলে গেছে বা নেটওয়ার্ক কানেকশান চলে গেছে। এখন কি হবে, আমি ট্রানজ্যাকশন মানে অলরেডি সেন্ড মানি করে ফেলছি, ট্রানজ্যাকশন নাম্বার আমার কাছে আছে, কিন্তু পরবর্তীতে যখন ইন্টারনেট কানেকশান আসবে বা আমি নতুন করে এই পেজটাতেই ঢুকতে চাবো, এই পেজটা কিন্তু আর আসবে না। কেন আসবে না? কারণটা হলো, তখন যে পেজ আসছিল, যে নাম্বার আসছিল, ওইটা আর আসবে না। পরবর্তীতে র্যান্ডম অন্য একটা নাম্বার আসবে। তার মানে আমার ট্রানজ্যাকশান নাম্বার বসানোর আমি জায়গাটা আর পাচ্ছি না, এবং এই ভুলে হাজার হাজার বাঙালি ধরা খায়।
এটা আমি আগেই বলে দিলাম। এই জন্য বিকাশ এবং নগদে পেমেন্ট করার সময় অবশ্যই সাবধান যে আমার জন্য ওই সময় কোনো ক্রমে কেটে না যায় বা নেট ডিসকানেক্ট না হয়। উইথড্রোর ক্ষেত্রেও সেম কাহিনী, ডিপোজিটের ক্ষেত্রেও সেম কাহিনী। উইথড্রোর ক্ষেত্রে ভেজাল কম হয়, কারণটা হচ্ছে উইথড্রোর ক্ষেত্রে এখানে যেটা হয় যে আপনি আপনার বিকাশ নাম্বার দিবেন, আপনার নাম্বারে তারা টাকা পাঠাবে, সেক্ষেত্রে সমস্যা হয় না। কিন্তু আপনি যখন ডিপোজিট করবেন তখন ভেজালটা হয়। সো এইটা মাথায় রাখতে হবে। সো এই যে আরেকটা ভেজাল, সেইটা হলো বাঙালিদের ওয়েবসাইট। এসএসসি রেজাল্ট আর এইচএসসি রেজাল্ট নিতে যেমন হয়, এরকম ঘটনাটা ঘটে হলো এইখানে। বাঙালিদের যে কি ওয়েবসাইট এবং কি সিস্টেম, এরা কেমনে ডেভেলপ করে আর কেমনে চালায় আল্লাহ ভালো জানে। এই যে খালি ঘোরে আর ঘোরে। এখন যদি আমরা এই সিস্টেমগুলো বিকাশ নগদকে ইউজ না করে আমরা যদি ওয়ালেট থেকে দেখি, তাহলে আমরা দেখবো যে অনেক দ্রুত চলে আসে। কারণটা হইল যে এই যে ডিপোজিট, টপ আপ অথবা ব্যাংক যদি আমরা দিই বা পারফেক্ট মানি দিই, সাপোজ পারফেক্ট মানিতে দিলাম $10 দিয়ে আমরা যদি প্রসিড টু পেমেন্ট দিই, দেখবেন যে এটা অনেক দ্রুত চলে আসবে। ঠিক আছে, এটাতে একটা ক্লিক দিলাম না, আর একটা ব্যাংকে দিয়ে দেখাই। ডিপোজিট, টপ আপ, মাস্টার কার্ড, ভিসা কার্ড অথবা যে কোনো একটা, ভিসা কার্ডেও যদি আমরা দিই এভাবে দিয়ে, এখানে কিছুই না, আপনার কার্ড নাম্বার, তারপরে হচ্ছে কার্ডের যে এক্সপায়ারিটি মান্থ এবং ইয়ার, কার্ড হোল্ডার নেম হুবহুব কার্ডের উপরে যা আছে, আর সিভিসি নাম্বার অর্থাৎ আপনার কার্ডের একদম পেছনে যে 3টা নাম্বার থাকে ব্ল্যাক ডটের উপরে, সেই 3টা নাম্বার দিয়ে এখানে ক্লিক দিলে ইনস্ট্যান্ট হয়ে যাবে। সো সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ব্যাংক, এবং ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে যেটা হয় কি যে টাকা আপনার ধরা খাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর 2 নম্বর হইল যে আপনার ব্যাংক থেকেই ভ্যাট ট্যাক্স অটোমেটিক কেটে নেয়, এবং আপনি যখন বছর শেষে নভেম্বর মাসে ট্যাক্স রিটার্ন দেন তখন অটোমেটিক কেটে নিচ্ছে, আপনাকে অবৈধ হিসাবে ধরার কোনো ওয়ে নেই। আর 2 নম্বর হচ্ছে যারা ব্যাংকে মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড নাই, তাদের ক্ষেত্রে এই পারফেক্ট মানি যে অপশন আছে এটাও বেটার। আমি পারফেক্ট মানি দিয়েই নিজে করি। আমি পারফেক্ট মানি দিয়ে যদি করি, যেমন এই যে ডিপোজিট, আমি একটু উইথড্রোতে যাই দেখাই উইথড্রো অপশনটা। আপনারা এগুলো নিজে নিজেই পারবেন, শুধু যে একটু দেখতে হবে। এবং উইথড্র ডিপোজিট, আমি রিয়েল মানি উইথড্র ডিপোজিটের ভিডিও আমার আগের ক্লাসের করা আছে, আমি ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব আপনাদের গ্রুপে, তাহলে আপনারা ওইখান থেকে দেখে নেবেন। কারণটা হচ্ছে এখন যদি আমি ওইখানে ডিপোজিট বা উইথড্র করতে যাই, তাহলে রিয়েল মানি আমাকে ট্রানজ্যাকশন করতে হবে। তো উইথড্রোর ক্ষেত্রে কি হয়, এই যে পারফেক্ট মানি, আপনার পারফেক্ট মানি যে আইডি এটা এখানে দিয়ে দিবেন, কত ডলার আপনি উইথড্র করবেন সেটা এখানে দিয়ে দিবেন, দিয়ে উইথড্র ফান্ডে ক্লিক করলে আপনার সাথে সাথে উইথড্রল হয়ে যাবে। এই যে আমার যেমন এই যে উইথড্রোর যে ইয়েগুলো ছিল পূর্বের হিস্টোরিগুলো, এই যে একটা এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ডিটেলস ডু নট ম্যাচ, এটা ছিল কয় তারিখ, 21/12/2023-এ। এই অ্যাকাউন্টটা দিয়ে যদিও আমি ট্রেড করি না, তো এইখানে 3 ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি। যে কি, এই উইথড্রোটা দেওয়ার সাথে তারা কমিশন কেটে নিছে $1, $20 থেকে $1 কেটে নিছে, আবার এই $15 থেকে $1 কাটেনি কমিশন। এই উইথড্রোটা ডিনাই করছে। তারপরে কি করছে, এইটা $100 তোলাতে কোনো প্রকারের উইথড্রো চার্জ নেয়নি, আবার $35-এ $1 কেটে নিছে, আবার $100 উইথড্রো, এখানে কি হয়েছে, কোনো প্রকারের চার্জ নেয়নি। $100 উইথড্রো কোনো চার্জ নেয়নি, $20 কোনো চার্জ নেয়নি, $40 আবার নিছে। কেন এই কমিশনটা কখন নেয়? আপনি যদি মাসে 3বার উইথড্র করেন তাহলে আপনার কোনো চার্জ কাটবে না, আর যদি 3বারের বেশি উইথড্র করেন তখন আপনার একটা কমিশন কাটবে। ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে ডিপোজিট করবেন ওই অ্যাকাউন্ট দিয়ে উইথড্র করতে হবে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না, কোনো প্রকারের ইরোরও আসবে না এবং ডিনাই করবে না। কিন্তু যদি আপনি এক অ্যাকাউন্ট দিয়ে ডিপোজিট করছেন অন্য আর একটা অ্যাকাউন্টে উইথড্র করতে চান, তখন তারা ওইটাকে ডিনাই করে দিবে, কারণ তারা ভাববে যে আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেছে, আপনার টাকা কেউ নিয়ে নিতে চাচ্ছে। ঠিক আছে, এই সেম ঘটনাটা আমার এটা হয়েছিল। এটা অ্যাকচুয়ালি আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে নিতে চাচ্ছিলাম, আমার পারফেক্ট মানি অ্যাকাউন্টের যে লিমিট ছিল না, এই জন্য অন্য অ্যাকাউন্টে নিতে চাচ্ছিলাম, তখন এই ঝামেলা হয়েছিল। আচ্ছা, এই হচ্ছে কাহিনী। তো উইথড্র এবং ডিপোজিটের কাহিনী হচ্ছে এটা, এইভাবে আপনারা করতে পারবেন। আর কিভাবে রিয়েল মানি ডিপোজিট উইথড্র করতে হয় আমি ভিডিওটা দিয়ে দিব, তাহলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এইবার হচ্ছে কোটেক্সে যাই, কোটেক্সের ক্ষেত্রেও সেম কাহিনী।
তো আমরা যদি কোটেক্সে যাই, কোটেক্সের উইথড্র এবং ডিপোজিট করার জন্য যদি উইথড্রতে ক্লিক করি, তো আমাদের উইথড্র পেজে নিয়ে যাবে। উইথড্র পেজে নিয়ে গেলে যেমন এই অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে, 1058 টাকা 94 পয়সা। তো এইখানে আমরা কত টাকা উইথড্র করব, এই অ্যামাউন্টটা আমরা দিয়ে দেবো। যে সাপোজ আমরা এখানে 500 টাকা উইথড্র করব। তারপরে কিসে নিব, বিকাশে নিব নাকি নগদে নিব, কিসে নিব। আমি এই অ্যাকাউন্টটাতে বিকাশে অলওয়েজ করি। তো সেক্ষেত্রে এখানে অটোমেটিক বিকাশ এসে আসে, আমার বিকাশের যে নাম সেটা আমি দিয়ে দিলাম, এবং আমাদের বিকাশের যে ওয়ালেট নাম্বার অর্থাৎ আমার ফোন নাম্বার বিকাশ নাম্বারটা সেটা দিয়ে কনফার্ম করলে অটোমেটিক হয়ে যাবে। এখানে যদি আমরা ফাইন্যান্সিয়াল হিস্ট্রিতে দেখি, তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমারও ফেইলার হিস্ট্রি অনেক কয়েকটা আছে। যেমন এই যে দেখেন, এগুলো কি সাকসেস, আর এই যে ফেল, এই যে এই ফেইলগুলো কি হয়েছে, এই ফেইলগুলো যখন উইথড্র দিতে গেছি, উইথড্র দিতে যাওয়ার পরে তারা কি করছে, ওই সময়টাতে নেটওয়ার্কের কারণে কেটে গেছে বা কোনো একটা প্রবলেম হয়েছে, এই জন্য এটা হয়েছে। তো এটার থেকে শিক্ষা কি সেটা দেই, সেটা হলো যে সাপোজ আমি ডিপোজিট করতে গেলাম, উইথড্র করার সময় প্রবলেম হয় না, ডিপোজিটের সময় সবচেয়ে বেশি প্রবলেম হয়। তো ডিপোজিট যদি আমি বিকাশ বা নগদ বা রকেটে দিই, তাহলে এখানে দুই ধরনের অপশন আছে। একটা হলো বিকাশ P2C, আর একটা হলো শুধু বিকাশ। দেখেন দুই ধরনের অপশন আছে, একটা হলো নগদ আর একটা হলো নগদ P2C। তো কোনটা কি এটা আমরা একটু দেখি সরাসরি, তাহলে বুঝতে পারবো। যেমন বিকাশ P2C, এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে সিস্টেমটা দেখেন কেমন, যে আমি কত টাকা দেব, কত টাকা পেমেন্ট দিব। তো সাপোজ মনে করেন যে আমি এখানে 1500 টাকা দেবো, এই 1500 টাকায় যা ডলার হয় তারা অটোমেটিক দিয়ে দিবে। তো দেওয়ার পরে আমি যদি এখানে ডিপোজিটে ক্লিক করি, তাহলে আমার চলে আসলো কি, পেমেন্ট গেটওয়ে চলে আসলো। এখন এইখানে আমার বিকাশ নাম্বার আমাকে দিতে বলছে, অর্থাৎ আমার যে অ্যাকাউন্টে টাকা আছে সেই অ্যাকাউন্টটা আমি এখানে দিব। দেওয়ার পরে এখানে কনফার্ম করে দিব, তখন আমার বিকাশে একটা মেসেজ যাবে। মেসেজটা যাওয়ার পরে সেই মেসেজে একটা কোড যাবে, ওই কোডটা এখানে যাবে। ওই কোডটা যদি আমি দিয়ে দিই, দিয়ে এখানে কনফার্মে ক্লিক করি, তাহলে আমার পেমেন্টটা খুব সহজে হয়ে গেল, মানে এটাতে রিস্ক কম। আচ্ছা, ঠিক আছে। আর দুই নম্বর হচ্ছে যেটা শুধু বিকাশ ছিল, ওইটাতে যদি আমরা যাই তাহলে কি ঘটনাটা ঘটে সেটা দেখি। আমরা প্রথমে দেখলাম বিকাশ P2C, এটা হলো সেফ, মনে রাখবেন বিকাশ P2C। আর যেটা শুধু বিকাশ দেওয়া আছে, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, এটাই হলো দুনিয়ার ভেজাল। সেটা হলো যে এইখানে যদি আমরা দিই যে আমরা এখন মনে করেন 1500 বা 2000 টাকা ডিপোজিট দেবো, তো এখানে যদি ক্লিক করি, করার পরে যদি এই যে ডিপোজিটে ক্লিক করি, তখন ওরা একটা এজেন্ট নাম্বার দিবে আমাদেরকে, যে এই নাম্বারে তোমার টাকাটা পাঠাও। এই যে মার্চেন্ট, এই যে টেকনিক্যাল সাপোর্ট, এই যে বললাম না এটাতে প্রবলেম, এই যে ইরোর আসছে। আবার যদি ক্লিক করি, করে আবার রিলোড দেই, এবং অধিকাংশ পিপলই এইটা থেকেই ভেজালে পড়ে, এবং পরে টাকা পয়সা হারায় কান্নাকাটি করে যে আমার এই ডিপোজিটটা হয়নি, যে আমি টাকা ঠিকই পাঠিয়েছি কিন্তু আমার ডিপোজিট হয়নি। এই যে টেকনিক্যাল সাপোর্ট ইরোর। আচ্ছা, নতুন করে যাই, আবার আরেকবার ট্রাই করি, না হলে আমি মুখে মুখে বলে দিচ্ছি, আপনারা পরে দেখে নেবেন। এই যে বিকাশে ক্লিক করলাম, ঠিক আছে, ডিপোজিট, টেকনিক্যাল সাপোর্ট প্রবলেম। আচ্ছা, এটা আসতেছে না, এটার কাহিনী হলো কি, এইটাতে যদি আপনি দেন তাহলে এইখানে তার একটা এজেন্ট নাম্বার দিবে, আপনাকে এখানে শো করবে যে এই এজেন্ট নাম্বারটাতে আপনি আপনার বিকাশ থেকে টাকা পাঠান। পাঠানোর পরে নিচে ট্রানজ্যাকশান আইডির একটা অপশন থাকবে, আপনার ট্রানজ্যাকশান আইডিটা এখানে দেন, দিয়ে কনফার্ম করেন, তাহলে আপনার এটা ডিপোজিট হয়ে যাবে। এটাতে আপনার সময়ও নিবে অনেকক্ষণ। তার সাথে কি হলো, যে কোনো মুহূর্তে এরকম কি হয়, টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন, পেজ ইরোর এই সেই হয়, তখন আগের বার যে লোড করে যে নাম্বারটা আপনি পাইছেন, পরের বার কিন্তু ওই নাম্বারটা আর পাবেন না। তখন কি হলো, আপনি ধরাটা খেয়ে গেলেন। এইটার কোনো সমাধান নাই। এটা যদি আপনি পরবর্তীতে কোটেক্সকে মেইল করেন যে আমি পেমেন্ট করেছি এই নাম্বারে, আমি টাকাও পাঠিয়েছি কিন্তু আমার টাকাটা অ্যাড হয়নি, তখন তারা বলবে যে না, এটা আমাদের কাছে পৌঁছায়নি, আপনি যে এজেন্টকে পাঠিয়েছেন তার কাছেই আছে। সেক্ষেত্রে অবশ্যই বিকাশ হোক বা নগদ হোক, যদি আমরা বিকাশ নগদে পে আউট বা ডিপোজিট করি, তাহলে অবশ্যই বিকাশ P2C অথবা নগদ P2C ইউজ করতে হবে। এবং শুধু যেটা নগদ বা শুধু বিকাশ, এটাকে ইউজ করা যাবে না। করলে এটা আপনার এসএসএল কমার্সের মাধ্যমে হচ্ছে না, ওইটা লোকালি হচ্ছে, তখন আপনি ধরা খাবেন। আর যদি ব্যাংক দিয়ে করতে পারি তাহলে তো বেস্ট, কিন্তু ব্যাংকের ডুয়াল কারেন্সি আপনার কার্ডে ওপেন থাকতে হবে, নাহলে তো হবে না। আর দুই নম্বর, ব্যাংকের একটা প্রবলেম আছে, সেটা হলো যে আপনি যত ট্রানজ্যাকশান করতেছেন, ডিপোজিট উইথড্র, মানে আপনি মনে করেন $100 ডিপোজিট করছেন, পরবর্তীতে আবার $100 উইথড্র করছেন।
আবার $100 ডিপোজিট করছেন, $100 উইথড্র করছেন, আপনি তো প্রফিট করতে পারেননি। আপনার টাকা আপনি যা ডিপোজিট করছেন ওইটাই উইথড্র করছেন। কিন্তু ব্যাংক কি করবে? ব্যাংক আপনার প্রতিটা ট্রানজ্যাকশানের হিসাব রাখবে, যে আপনি বাংলা টাকা থেকে ডলার কিনছেন তখনও সে ভ্যাট কাটবে, আবার ডলার থেকে বাংলা টাকা করছেন তখনও সে ভ্যাট কাটবে। মানে যাইতেও একবার কাটবে, আসার সময়ও একবার কাটবে। তারপরে আবার সারা বছরে আপনি যতবার ট্রানজ্যাকশান করেছেন সব টাকা একখানে যোগ হবে। হওয়ার পরে বছর শেষে আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দিবেন তখন আবার আপনারে ধরবে যে আপনি এতগুলো টাকা ট্রানজ্যাকশান করছেন, আপনার ইনকাম হোক আর না হোক। এটা হলো ব্যাংকের একটা খারাপ দিক। এই জন্য অধিকাংশ যারা আছে তারা কি করে, যে ব্যাংক ট্রানজ্যাকশনটাকে অ্যাভয়েড করে। বাট দেশের আইন মেনে চলা উচিত, এটা ভালো। কিন্তু এই সমস্যাটা পরবর্তীতে হয় নভেম্বর মাসে, যে যে ব্যাংক আপনাকে, আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দিবেন তখন তো ব্যাংকের স্টেটমেন্ট আপনাকে দিতেই হবে। সো এই ট্রানজ্যাকশনগুলোর হিসাব রাখে সে। এখন যদি ব্যাপারটা এরকম হইতো যে আপনি $100 ডিপোজিট করছেন, $500 পরবর্তীতে উইথড্র করছেন, তাহলে প্রফিট করছেন, সেখান থেকে ট্যাক্স নিক, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি প্রফিট করতে না পারলেও ট্যাক্স নেবে, এটা হলো ভেজাল। সো আপনাদের যেটা ভালো মনে হয় সেটাতে করতে পারেন। বাট আমি যদি আমার দিক থেকে বলি তাহলে আমি বলবো যে পারফেক্ট মানি ইজ এ বেস্ট। এখানে আপনার ভ্যাট ট্যাক্স অন্য কোনো ঝুটঝামেলা নাই, পেমেন্ট আটকে যায়, পেমেন্ট দেয় না, এইসব কোনো ঝুটঝামেলা নাই। এবং 2 নম্বর হইল যে আপনি ডিপোজিট করছেন, ডিপোজিটটা মনে করেন আপনার হয়নি, কোটেক্স বলতেছে বা আইকিউ বলতেছে যে আমাদের কাছে মানি আসেনি, আমাদের কাছে কোনো ডকুমেন্টারিও নেই, তখন আপনি কি করতে পারবেন, পারফেক্ট মানিকে মেইল করতে পারবেন যে পারফেক্ট মানি তোমার মাধ্যমে আমি এটা ডিপোজিট করছিলাম, এই এই আমার এই ডলারটা কই। তখন কিন্তু সে আপনাকে মেল ব্যাক করতে বাধ্য এবং সে আপনাকে ডলার রিপ্লে করতে বাধ্য, রিটার্ন করবেই সে, মাস্ট বি। 2 নম্বর হচ্ছে যে পারফেক্ট মানির সবচেয়ে বড় সুবিধাটা যেটা হচ্ছে, এতগুলো সুবিধা বললে অনেকেই মনে করবে যে আমি পারফেক্ট মানির মার্কেটিং করতেছি, যে এখানে পারফেক্ট মানি কোনো একটা অ্যাকাউন্টে যখন আপনি কোনো মানি সেন্ড করবেন তখন সে এখানে ট্রাস্ট স্কোর দেখাবে। অর্থাৎ এই যে পিপলটা, যা আপনি, যাকে আপনি টাকা পাঠাচ্ছেন, সে কতটুকু ট্রাস্টেবল, অর্থাৎ এর আগের সে ট্রানজ্যাকশনগুলো কতটুকু ক্লিয়ারলি করছে, পরিষ্কারভাবে করছে, সেটার উপরে বেস করে সে একটা স্কোর দেখাবে। তো তখন আপনি বুঝতে পারবেন যে কত ট্রাস্ট স্কোর এবং এর সাথে লেনদেন করা যাবে কি না। যেমন কিউটেক্স আইওতে আমরা যদি এখন ডলার পাঠাই তাহলে আমাদের দেখাচ্ছে যে কিউটেক্স আইও এর অ্যাকাউন্টটা ভেরিফাইড। অর্থাৎ যে কোনো মুহূর্তে কিউটেক্স যদি আমাদের কোনো টাকা পয়সা নিয়ে ঝামেলা করে, সে ভেরিফাইড, অর্থাৎ তার কোম্পানির ডকুমেন্টারি পারফেক্ট মানির কাছে আছে, পারফেক্ট মানি তাকে ধরতে পারবে, সে ভেরিফাইড। এবং তার ট্রাস্ট স্কোর হচ্ছে 2.91, 2.91, তার মানে রিস্ক ফ্রি। আমরা যদি সেম, আমরা যদি এই আইকিউতে যাই, আইকিউতে যদি আমরা এরকম দেখি যে সাপোজ আমরা আইকিউতে পারফেক্ট মানি দিয়ে ডিপোজিট করব, তো তাহলে এরও দেখবেন যে এইভাবে দেখাবে। আচ্ছা, এটাতে লোড নিক। এবার আমি আমার পারফেক্ট মানি আইডিতে যাই। পারফেক্ট মানি ইমেল আইডি যেটা দিয়ে ওপেন করবেন ওইটাই যে আপনার ব্রোকারের ইমেল আইডি হইতে হবে তা কিন্তু না, যে কোনো ইমেল আইডি দিয়ে আপনি করতে পারেন এবং ভিন্ন ইমেল আইডি করাটাই বেস্ট আমার মতে, সেফ থাকার জন্য। সো পারফেক্ট মানি অ্যাকাউন্ট খোলার জন্য perfectmoney.com ওয়েবসাইট, এখানে যে আপনারা এই যে সাইন আপে ক্লিক করলে এখানে অ্যাকাউন্ট নেম, অর্থাৎ আপনার নেমের সাথে একটু সংখ্যা টংখ্যা লাগাই দিবেন, তাহলে নিয়ে নিবে একবারই। তারপরে ফুল নেম, ভোটার আইডি কার্ডে ঠিক যেভাবে আছে ওইভাবেই, সিটি, তারপরে অ্যাড্রেস, কান্ট্রি, পোস্টার কোড আপনার ভোটার আইডি কার্ডের পেছনে আছে, ইমেল আইডি। যেগুলো রেড মার্ক করা আছে এগুলো মাস্ট বি ফিল আপ করতে হবে, আর যেগুলোতে স্টার মার্ক নেই ওগুলো ফিল আপ না করলে কোনো প্রবলেম নেই। অ্যাকাউন্ট টাইপ অবশ্যই পার্সোনাল, বিজনেস অ্যাকাউন্ট দিলে আপনার বিজনেসের অনেক ধরনের ডকুমেন্টারি চাবে, যেমন আপনার ট্রেড লাইসেন্স, এই সেই বহুত ঝামেলা। সো পার্সোনাল দিবেন, দিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে এই টার্নিং নাম্বারটা এখানে পেস্ট করে আই এগ্রি দিয়ে রেজিস্টার করে দিলেই রেজিস্টার হয়ে যাবে। তারপরে আপনাকে লগ ইন করতে হবে অ্যাকাউন্টে, তো লগ ইন করলে তারপরে আপনাকে ভেরিফাই করতে বলবে এবং যখন আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে আপনাকে এরকম একটা মেম্বার আইডি দিবে। সো প্রতিবার লগ ইনের সময় কী করতে হবে, এরকম টার্নিং নাম্বার দিতে হবে। টার্নিং নাম্বার যদি বোঝা না যায়, টার্নিং নাম্বারের উপরে একটা ক্লিক দিলে আরও নাম্বার আসবে, তখন সহজ নাম্বার যেটা পান আপনি ওইটা দিয়ে দিবেন। সো আমি পেলাম 73696, অথরাইজ করে দিলাম। এইবার আমি যেহেতু এটা দিয়ে হিউজ পরিমাণে ট্রানজ্যাকশান করি, এই জন্য আমি আমার ফোনের সাথে এটাকে কানেক্ট করে রাখছি যে আমার ফোনে যেন একটা কোড যায়, তারপরে আমি সেকেন্ড স্টেপ ভেরিফাই করে আমি করব। এটা কিন্তু প্রতিটা এসএমএসের জন্য আবার তারা কিছু টাকা কাটে।
তো কাটুক, সমস্যা নেই, তারপরও আমার অ্যাকাউন্টটা সেভ থাকে। সো আমার ফোনে কোড চলে আসছে, আমি এটা দিয়ে দিচ্ছি। তো 0672 দিয়ে আমরা সেগ SMS কোডে দিয়ে দিব, তাহলে আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। সো এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে এখন কত ডলার আছে? $167 আছে। ওকে, এবং লাস্ট রিসিভ করছি $160। আচ্ছা, এখন আমরা কি করব? এই অ্যাকাউন্ট কিন্তু অনেক সিকিউর অ্যাকাউন্ট। কখন কোন আইপি অ্যাড্রেস থেকে লগ ইন হচ্ছে, কোন নাম্বারে SMS যাচ্ছে, সব হিস্টোরি কিন্তু তারা রাখে। এবং আমরা যদি আমাদের এই অ্যাকাউন্টে চলে যাই, অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করি, করার পরে এই যে যদি আমরা দেখি আমাদের হিস্ট্রিগুলো, যে আমরা কবে কবে কত টাকা ট্রানজ্যাকশান করছি, কার সাথে করছি, তাহলে আমরা দেখতে পাবো এরকম যে এই যে $161 ট্রানজ্যাকশান, এই যে 161, 409, 409, 409, 299, ঠিক আছে? এই যত ট্রানজ্যাকশান সব কিন্তু এখানে আছে, এবং কার সাথে সেগুলোও সব কিছু করা আছে। আর এই যে রেড কালার দেখাচ্ছে, এইটা হচ্ছে যে তাদের যে কমিশন কাটে সেটা। আচ্ছা, এখন কথা হলো এই অ্যাকাউন্ট ভেরিফাই কিভাবে করব? এই জন্য হচ্ছে সেটিংয়ে যেতে হবে। তো সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখানে আমাদের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা দেখে নিব। তারপরে অ্যাকাউন্ট ভেরিফিকেশন অপশন, দেখেন আমার অ্যাকাউন্ট কী বলতেছে, নট ভেরিফাইড। অর্থাৎ এখানে ভেরিফিকেশনের কয়েকটা স্টেপ আছে। যেমন ভেরিফিকেশন ম্যানেজমেন্টে যদি আমরা যাই, এখানে দেখব যে ভেরিফাই করা আছে আমার একটা, অর্থাৎ নেম ভ্যালিডেশন করা আছে আমার আইডি কার্ড দিয়ে, আমার যে ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড, এটা দিয়ে নেম ভ্যালিডেশন করা আছে, কিন্তু অ্যাড্রেস ভ্যালিডেশন করা নেই। এত কিছু না করলেও সমস্যা নেই। আবার ফোন নাম্বার ভ্যালিডেশন করা নেই, দরকার নেই, একটা করলেই চলে। যদি আপনি সবগুলো করে ফেলতে পারেন তাহলে বেটার। আর যদি না করেন তারপরও সমস্যা নেই, মিনিমাম ভোটার আইডি কার্ড ভেরিফিকেশনটা করতে হবে, তাহলেই এনাফ। আচ্ছা, তো আমরা চলে আসলাম অ্যাকাউন্টে। এখন কথা হইলো যে এখান থেকে আমরা কিভাবে উইথড্র এবং ডিপোজিট করি সেটা আমরা দেখব। তো সাপোজ আমরা আইকিউ অপশনে যখন ডিপোজিট করব, তো ডিপোজিট করার জন্য আমি যখন এখানে ডিপোজিট করব তখন এরকম আসবে। আসার পরে এখানে কি বলবে যে পেমেন্ট টু কাকে, এই নাম্বারে আইকিউ অপশন ভেরিফাইড অ্যাকাউন্ট, এদের স্কোর কত? 421। তো যেখানে কোটেক্সের দেখছিলাম শুধুমাত্র 29, আইকিউ অপশনের কিন্তু 429, অর্থাৎ হাই স্কোর। এবং কত ডলার? $10। এখানে আমি আমার একটা নেম দিতে পারি, আর এখানে আমার আইডি, এখানে আমার পাসওয়ার্ড, টার্নিং নাম্বারটা দিয়ে রিভিউতে ক্লিক করে দিলেই আমার অ্যাকাউন্ট থেকে $10 কেটে আইকিউ অপশনে ডিপোজিট হয়ে যাবে। আচ্ছা, এখানে যেহেতু আসি, তো এখানে $10 ডিপোজিট করে দেখাই, তাই না? তো এই যে আইকিউ অপশন, আমার আইকিউ অপশনে আমি চলে যাচ্ছি। আইকিউ অপশনের রিয়েল অ্যাকাউন্টে এটাতে কয় ডলার আছে? $3.92 আছে। তো আমরা এখান থেকে $10 দিয়েই দিই। FF টার্নিং নাম্বার হচ্ছে 24343, ঠিক আছে? আমার পারফেক্ট মানিতে এখন কত টাকা আছে? $161.57, তাই না? সো এই যে আমি পেমেন্ট প্রিভিউ দিয়ে দিলাম। পেমেন্ট প্রিভিউ দিলে পরবর্তী পেজে চলে আসবে যে আমার কাছে একটা মেসেজ আসবে যে এইটাতে আমি পেমেন্ট করতেছি, এই জন্য। তো আমার মেসেজ চলে এসেছে অলরেডি। এখানে হলো কত? 47915766। তো কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম। এখন আমাকে দেখাচ্ছে যে আইকিউ অপশনের এই অ্যাকাউন্টে পেমেন্ট হচ্ছে $10 পেমেন্ট হওয়ার জন্য, সাথে 1.99%, অর্থাৎ 19 সেন্ট আমার এখানে ভ্যাট ট্যাক্স কেটে নিচ্ছে, কমিশন কেটে নিচ্ছে। তারপরে আমার এই অ্যাকাউন্টে এখন আছে $161.47, যেটা কিনা এই যে এখানে দেখাইলাম $161.57, ভুল বলতেছিলাম, 57 সেন্ট। এই যে 47 সেন্ট, দুইটাতে ভুল আলাদা দেখাইতেছে। ও আচ্ছা, এইখানকার এই যে 19 সেন্ট এটাকে দেখাইতেছে, তো এইখান থেকে কেটে নেবে। তো আমরা কি করব এখন? কনফার্ম পেমেন্টে ক্লিক করব। তো কি হলো? এই যে হয়ে গেছে। এবার কন্টিনিউতে যদি আমরা ক্লিক করি, আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। পেমেন্ট সাকসেসফুল, এইখানে আরও ওয়েট করার কোনো কিছুই নয়। আমরা এটাকে কেটে দিলাম, দরকার নেই। আমরা এখন পারফেক্ট মানিতে চেক করব, রিলোড দিয়ে। $161.57 ছিল, এখন কয় ডলার আছে। তো এখন লগ আউট হয়েছে, থাক, সমস্যা নেই, ওইটা দেখার দরকার নেই। আমরা ইয়েতে চলে আসি, আইকিউতে চলে আসি। রিয়েল মানিতে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি কত? $13.92, মানে সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়ে গেছে। এখন যদি আমরা চাই এটাকে আবার সাথে সাথে উইথড্র করেও ফেলতে পারি, নো ইস্যু।
এবং উইথড্র করতে কিন্তু আমাদের কোনো প্রকারের ভ্যাট ট্যাক্স এখন কাটবে না, কারণ এই অ্যাকাউন্ট দিয়ে গত অনেক দিন ধরে, অর্থাৎ মাসে যেহেতু 3বার, তো এই মাসে কোনো উইথড্র আমি এই অ্যাকাউন্ট দিয়ে করিনি। সেক্ষেত্রে এটা আমরা যে কোনো মুহূর্তে উইথড্র করে ফেলতে পারি, নো ইস্যু। তো উইথড্র করার ক্ষেত্রে যেহেতু দেখাইছি, তাহলে আর পরে ভিডিও দেবো কেন, এতটুকু দেখাই দিই। এই যে আমাদের উইথড্র পেজ চলে আসছে। আচ্ছা, এই যে উইথড্র পেজ চলে আসছে, তো এই যে পারফেক্ট মানি, এখন আমরা আমাদের এই আইডিতে নিয়ে নেব পেমেন্টটা। কোন আইডিতে নেব? পারফেক্ট মানির যে আমাদের আইডি, এটাতে আমরা নিয়ে নেব। তো পারফেক্ট মানি আইডিতে নেওয়ার জন্য আমাদের পারফেক্ট মানি আইডিটা তো জানতে হবে, আইডি নাম্বার কত পারফেক্ট মানির। তো পারফেক্ট মানিতে তাহলে লগ ইন করতে হচ্ছে, নাহলে তো বুঝতে পারতেছি না কত। তো 444887 অথরাইজ করে দিলাম, আবার মেসেজ যাবে। মেসেজ চলে আসছে 81739051 চেক SMS কোড। তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার। আমাদের এখানে কত আছে? 151 আছে, তাই না? আমরা ওখান থেকে $10 নিয়ে নিয়েছিলাম, এটাকে কপি করলাম, উইথড্র ফান্ড, এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, আর অ্যামাউন্ট কত আমরা উইথড্র করব $10, যেই $10 ডিপোজিট করেছিলাম ওইটা আমরা এখন উইথড্র করে নেব। তো উইথড্র ফান্ডে ক্লিক করলাম। এখন কি হলো? এই যে উইথড্র রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড, ঠিক আছে। এখন অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে? $3.92। এখন আমরা এই পারফেক্ট মানিতে এসে পুনরায় আমরা পারফেক্ট মানি অ্যাকাউন্টকে লোড করি। এই যে 161 মানে আমাদের আগের টাকা ফেরত আসলো। এই যে পেমেন্ট রিসিভ $10 ফ্রম এই অ্যাকাউন্ট, ঠিক আছে, ব্যাস নাম্বার এত, ঠিক আছে। এই হচ্ছে উইথড্র অ্যান্ড ডিপোজিট, ইনস্ট্যান্ট, মানে 1 সেকেন্ডও টাইম লাগবে না। কিন্তু শনি এবং রবিবারে আমরা একটু অ্যাভয়েড করব, কারণ তাৎক্ষণিকভাবে শনি এবং রবিবার নাও হইতে পারে। এই যে মাত্র 21/9/2024 এই যে $10 কি হইল? ফান্ড সেন্ট, কমিশন কাটেনি, কেন? এই মাসে আমরা উইথড্র করিনি। ক্লিয়ার? এই হচ্ছে অবস্থা। আর অবশ্যই ওয়ালেট অ্যাকাউন্ট নিজ দায়িত্বে এইভাবে লগ আউট করে রেখে দিবেন। কারণটা হইল, ব্রাউজারের মধ্যে কিন্তু হ্যাকিং করার খুব সহজ সিস্টেম আছে, যে কোনো মুহূর্তে হ্যাকিং করা যায়, খুব সহজেই ইজিভাবে করা যায়। আর এটার আইডি পাসওয়ার্ড বন্ধু বান্ধব আত্মীয় স্বজন না জানাটাই ভালো, এতটুকু সাবধানতা অবলম্বন করতে হবে। তো আজকে এই পর্যন্তই, আবার আগামীকালকে ক্লাসে দেখা হচ্ছে।